সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ রংপুর এই অনলাইন ক্লাস প্ল্যাটফর্ম থেকে আমি তোমাদের ডালিম কুমার স্যার সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ইতিমধ্যেই তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে দুটি ক্লাস নিয়েছি। উক্ত ক্লাস দুটিতে তোমাদের ষষ্ঠ অধ্যায়ের পরমাণুর গঠনের আমি তোমাদের বেসিক কনসেপ্টগুলো দেওয়ার চেষ্টা করেছি, কারণ তোমাদের এই অনুরোধে, তোমাদের এই কথার উপর ভিত্তি করে আমি সাধারণত এই রসায়ন বিজ্ঞান পাঠটি নিচ্ছি, যেখানে ষষ্ঠ অধ্যায়ের পরে আমি তোমাদেরকে আজকে অষ্টম অধ্যায়ে নিয়ে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের অষ্টম অধ্যায়ের শিরোনামটা আমরা দেখে নিব। আমাদের আজকের অষ্টম অধ্যায় হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, অ্যাকচুয়ালি কেমিক্যাল রিয়াকশন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যে পাঠটি নিচ্ছি এই পাঠটিকে বলা হয় কেমিস্ট্রি, রসায়ন বিজ্ঞান। তোমাদের মিলন স্যার বর্তমানে যে পাঠটি নিচ্ছেন, তোমরা যে মহাকর্ষ অভিকর্ষ পড়তেছো, তোমরা সেটাকে জানো যে ফিজিক্স বা পদার্থবিজ্ঞান হিসেবে আখ্যায়িত করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রয়েছে জীববিজ্ঞানের অংশ। এই যে তিনটি বিজ্ঞানের কথা আমি বললাম, এছাড়াও আধুনিক বিজ্ঞানও রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের একটা কথা বলি, আমি সবার ক্ষেত্রে যে বাক্যটি বলে থাকি তোমাদেরকে বলি, ইউ শুড রিমেম্বার অ্যাজ এ সায়েন্স স্টুডেন্ট, physics depends on reaction equation, chemistry depends on reaction, biology depends on figure or art with labeling. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে এই রসায়ন বিজ্ঞান ডিফেন্সই করে রিয়াকশন বা বিক্রিয়ার উপর। একটা স্টুডেন্ট কতটুকু বিক্রিয়া ভালো জানে, সে কতটুকু বিক্রিয়া বোঝে, কতটুকু বিক্রিয়ার যথাযথ প্রয়োগ করতে পারে, তার উপরেই নির্ভর করবে এই রসায়ন বিজ্ঞানের সফলতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেই বিক্রিয়ার শুরুতে আমি তোমাদের যে বিষয়গুলো জানাতে চাচ্ছি, তবে সেই বিষয়গুলো একটু দেখে নেওয়া যাক। আমার আজকের আলোচনার বিষয় হবে প্রতীক, আমি আলোচনা করবো সংকেত, আলোচনা করবো যোজনী নিয়ে, যৌগমূলক এবং সংকেত গঠনের একটি বা দুটি উদাহরণ আমি তোমাদের মধ্যে উপস্থাপন করার চেষ্টা করব। তোমরা আশা করি ভিডিওটির শেষ পর্যন্ত দেখবে, বোঝার চেষ্টা করবে, সর্বোপরি বোঝার পরে নিজেরা অনুশীলনও করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি কথা না বলিয়ে চলে যাব প্রতীক সম্পর্কে জানতে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো পৃথিবীতে মোট আবিষ্কৃত মৌলের সংখ্যা রয়েছে 118টি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই 118টি মৌলের মধ্যে প্রায় 98টি মৌলই প্রকৃতিতে বিদ্যমান, আর 20টি মৌল কৃত্রিম উপায়ে ল্যাবরেটরিতে তৈরি করা হয় বিভিন্ন প্রয়োজনে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে 118টি মৌলের কথা আমি বলছি, এই 118টি মৌলর বড় বড় নামগুলোকে যদি আমরা লিখতে যাই, লিখে যদি কোনো তালিকা করতে যাই, তবে চিন্তা করো তো যে কত বড় হতে পারে, কত ঝামেলাপূর্ণ হতে পারে। হ্যাঁ, এই ঝামেলা এড়ানোর জন্য, এই বড় একটা কাজকে খুব সহজে করার জন্য এই 118টা মৌলের বড় বড় নামগুলোকে বাদ দিয়ে ছোট ছোট নাম গ্রহণ করা হয়েছে, সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয়েছে। আর এই মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকেই বলা হচ্ছে প্রতীক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বলছিলাম মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপ, মৌলের নামের সংক্ষিপ্ত রূপের কথা, নামের সংক্ষিপ্ত রূপের কথা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার মানে তোমরা নিশ্চিত ব্যাপারটা বুঝতে পারছো যে মৌলের পুরো নামের, মৌলের যে পুরো নাম রয়েছে সেই নামের সংক্ষিপ্ত রূপটাকেই বলা হচ্ছে প্রতীক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের যদি কখনো বলি হাইড্রোজেন, তোমরা একটু চিন্তা করে দেখো, হাইড্রোজেন বিশাল বড় নাম। এই হাইড্রোজেন শব্দটাকে আমাদের সহজেই আমরা এইচ দ্বারা প্রকাশ করতে পারি, তার মানে হাইড্রোজেনের বাকি অংশটা আমাদের লিখতে হলো না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবেই হিলিয়ামের এইচি, ক্যালসিয়াম আমি এখানে লিখেছি যার প্রতীক সিএ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের এখানে লিখেছিলাম সোডিয়ামের কথা, এই যে সোডিয়ামের কথা, সোডিয়ামের প্রতীক আমরা জানি Na। লোহার কথা লিখেছিলাম Fe। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি কি আমার ইচ্ছা অনুযায়ী এগুলো লিখলাম? হাইড্রোজেনের এইচ, হিলিয়ামের এইচি, কার্বনের আমি লিখি কার্বনের সি, লিখলাম সোডিয়ামের Na, লোহার এপি না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতীক লেখার জন্য বিজ্ঞানীগণ কতগুলো নিয়ম আমাদেরকে দিয়ে গেছে, আর সেই নিয়মগুলোর মধ্যে রয়েছে সাধারণত মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর বড় হাতের লিখে ওই মৌলটির প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। আমি এই নিয়মের জন্য বললাম, যেমন কার্বনের কথা বলছি, হাইড্রোজেনের কথা বলছি, বলতে পারি বোরনের কথা, আমি বলতে পারি তোমাদেরকে অক্সিজেনের কথা, বলতে পারি নাইট্রোজেনের কথা। চিন্তা করে দেখো যে আমি আরো বলতে পারি তোমাদের ক্লোরিনের কথা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে আমি বলছিলাম কার্বন, হাইড্রোজেন,
বোরন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, এই যে মৌলগুলো, এই মৌলগুলোর পুরো নামের প্রথম অক্ষরটাকে বড় হাতে লিখে আমি ওই মৌলের প্রতীক হিসেবে প্রকাশ করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি একটি রুলসের মধ্যে পড়ে। আমি তোমাদের বলতে চাচ্ছি, যদি কোনো মৌলের প্রথম অক্ষর মিলে যায়, যেমন হাইড্রোজেনের H, হিলিয়ামের He, আবার অন্য কোনো মৌলের নামও যদি H দিয়ে শুরু হয়, তাহলে তোমাদের জেনে রাখতে হবে যে প্রথম অক্ষর বড় হাতে লিখে এবং পরবর্তীতে উচ্চারণের সাথে মিল রেখে একটি অক্ষর ছোট হাতে লিখে ওই মৌলের প্রতীক হিসেবে প্রকাশ করা হয়। যেমন বলছিলাম কার্বনের কথা, যার প্রতীক ছিল C, কিন্তু আমি যদি ক্লোরিনের কথা বলি প্রতীক হবে Cl। আমি যদি ক্যালসিয়ামের কথা বলি প্রতীক হবে Ca, ক্যালসিয়াম, কে উচ্চারণ করতে, ক্লো উচ্চারণ করতে দেখো কয় ল, ক্লো ক্লো ক্লো, তার মানে ক আর ল, কয়ের উচ্চারণের জন্য আমরা জানি সি, আর ল এর জন্য এল, তার মানে কি দাঁড়াচ্ছে Cl। ঠিক এভাবেই উচ্চারণের সাথে মিল রেখে পরবর্তী কোনো অক্ষর ছোট হাতে লিখে ওই মৌলের প্রতীক প্রকাশ করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুধুমাত্র ইংরেজি নামেরই নয়, ল্যাটিন নামের প্রথম অক্ষর বা উচ্চারণের সাথে মিল রেখে পরবর্তী অক্ষর দিয়ে ওই মৌলসমূহের প্রতীক প্রকাশ করা যায়। যেমন কতিপয় মৌলের কথা আমি তোমাদের বলছিলাম সোডিয়ামের কথা, যার উৎপত্তি প্রকৃতপক্ষে ছিল ন্যাট্রিয়াম থেকে। এই যে ন্যাট্রিয়ামের Na, আমি ফেরামের কথা বলতে পারি, ফেরাম, এই যে ফেরামের Fe। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি অরাম, বলছিলাম তোমাদের লোহার কথা Au, বলছিলাম আর্জেন্টামের কথা মানে সিলভারের কথা Ag, তোমাদের বলছিলাম Sn, স্টানাম থেকে এসেছে যেটা Sn, টিন যেটাকে বলছিলাম। আমি তোমাদের প্লাম্বারের কথা বলতে পারি Pb। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করে দেখো তো এই নামগুলো, যেমন আমি বললাম ন্যাট্রিয়াম, ফেরাম, অরাম, আর্জেন্টাম, স্টানাম, প্লাম্বাম, এই নামগুলো আসলে ইংরেজি নাম, এই নামগুলো হচ্ছে ল্যাটিন। এই ল্যাটিন ভাষা থেকে এই ল্যাটিন নামেরও প্রথম অক্ষর বা পরবর্তী অক্ষর আমরা লিখে ওই মৌলের প্রতীক হিসেবে প্রকাশ করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বাসায় পড়ে নেব প্রতীক বলতে কি বোঝায় এবং কতিপয় মৌলের প্রতীক। সেক্ষেত্রে আমরা অবশ্যই মুখস্থ রাখবো যে প্রতীক লেখার নিয়ম। আমি আবারও বলছি, কোন মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর বড় হাতে লিখে ওই মৌলের প্রতীক হিসেবে প্রকাশ করা হয়। উচ্চারণের সাথে অনেক সময় মিল রেখে পরবর্তী কোনো অক্ষর ছোট হাতে লিখে ওই মৌলের প্রতীক হিসেবে প্রকাশ করা হয়। ল্যাটিন নামের প্রথম অক্ষর কিংবা উচ্চারণের সাথে মিল রেখে ছোট হাতের একটি পরবর্তী অক্ষর অর্থাৎ দুটি অক্ষরের সংমিশ্রণে মৌলদয়ে বা মৌলগুলোর কি প্রতীক হিসেবে প্রকাশ করা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের নিয়ে যাবো এখন সংক্ষেপে। তোমরা সবাই জানো যে পদার্থের ক্ষুদ্রতম কণিকা দুই ধরনের হয়। আমরা জানি পদার্থের ক্ষুদ্রতম কণিকা অণু হয়, পরমাণু হয়। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা যেটা, সেটা আমরা জানি পরমাণু। এবং আমি তোমাদের একটু আগে পরমাণুর প্রতীকগুলোরই কথা বললাম, কিন্তু তোমরা মনে রাখবা মৌলিক এবং যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণিকাকে বলা হয় অণু। আমি আবারও বলছি, মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণিকাকে বলা হয় অণু। এই অণুসমূহের স্বাধীন অস্তিত্ব আছে, এরা স্বাধীনভাবে থাকতে পারে। তবে উল্লেখ্য, এই অণুসমূহ কখনোই সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। বিক্রিয়ার শুরুতে এরা কি হয়, পরমাণুতে পরিণত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই অণুর সংক্ষিপ্ত রূপকেই জানবো সংকেত হিসেবে। বলছিলাম সংকেতের কথা, তোমরা তোমাদের জেনে রাখবে যে সংকেত হচ্ছে অণুর সংক্ষিপ্ত রূপ। বলছিলাম অণুর সংক্ষিপ্ত রূপটাই হচ্ছে আসলে কি, পরমাণু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বলছিলাম অণুর সংক্ষিপ্ত রূপ, তোমরা ভালো করে মনে রাখবে অণুর সংক্ষিপ্ত রূপটি আসলে বলা হয় সংকেত। তবে উল্লেখ্য, যার মাধ্যমে কোনো মৌলিক বা যৌগিক পদার্থের অণুতে বিদ্যমান পরমাণু সমূহের সম্পর্কে জানা যায় তাকেই আসলে বলা হয় সংকেত। কারণ সংকেতের মাধ্যমে কি বুঝবো, সংকেতের মাধ্যমে আমরা বুঝবো যে ওই পদার্থের অণুতে কোন কোন পরমাণু আছে এবং কোন কোন পরমাণু কি অবস্থায় আছে, সেটা আমরা কার মাধ্যমে বুঝবো, সংকেতের মাধ্যমে বুঝবো। সুতরাং সংকেত অবশ্যই গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলছি, মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলা হয়, আর মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা যাকে বলা হয় অণু, আর সেই অণু সংক্ষিপ্ত রূপকে বলা হয় সংকেত। তবে সংকেতের মাধ্যমে ওই অণুতে বিদ্যমান বিভিন্ন পরমাণু সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে সংকেতের একটি উদাহরণ দিয়ে বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করি। তোমরা সবাই জানো আমাদের দৈনন্দিন ব্যবহার করা এবং সার্বজনীন
দ্রাবণ হিসেবে রয়েছে পানি। এই যে পানি, এই পানিকে যদি আমি সংকেত হিসেবে প্রকাশ করি, পানির মধ্যে রয়েছে আসলে হাইড্রোজেন এবং অক্সিজেন, যেখানে হাইড্রোজেন রয়েছে 2টি, অক্সিজেন পরমাণু রয়েছে 1টি। তার মানে দেখো তো এইটা কি পানির একটা অণু, পানির অণুর সংকেত কি বললাম আমরা, সংকেত। আর তাহলে পানির সংকেত কি? পানির সংকেত হচ্ছে H2O অর্থাৎ পানি, যেটা বলা হয় হাইড্রোজেন অক্সাইড। হাইড্রোজেন অক্সাইড, এই হাইড্রোজেন অক্সাইডের নামই হচ্ছে পানি। হাইড্রোজেন 2টি, অক্সিজেন হচ্ছে 1টি। তার মানে এই সংকেতের মাধ্যমে ওই অণুতে বিদ্যমান পরমাণু হাইড্রোজেন ও অক্সিজেন সম্পর্কে জানলাম এবং জানলাম তাদের সংখ্যা সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের আর একটি সংকেতের কথা বলতে পারি। যেমন আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের কথা বলি, যেটা আমাদের পাঠ্যস্তরিতে আসলে উৎপন্ন হয়। তার মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের কথা বলছিলাম। হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যাসিড যদিও এটি গ্যাস হয়ে থাকে, অর্থাৎ হাইড্রোক্লোরিক গ্যাসের, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের মধ্যে যদি পানির মিশ্রণ থাকে তবে এটিকে বলা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটির আসলে সংকেত ছিল HCl। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি বুঝলেন? বুঝলে এটাই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এর সংকেত হচ্ছে HCl, অর্থাৎ হাইড্রোজেন 1টি এবং ক্লোরিন পরমাণু 1টি। এই যে পরমাণু সমন্বয়ে অণু গঠিত হলো, সেই অণু সংক্ষিপ্ত রূপটাই হচ্ছে সংকেত। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের আরো কয়েকটি সংকেত লিখে সেগুলো সম্পর্কে বলছি। তোমরা বাস্তব জগতে দেখে থাকবে যে এরকম কমন একটা সংকেত সোডিয়াম হাইড্রোক্সাইড, তোমরা দেখে থাকবে পটাশিয়াম হাইড্রোক্সাইডের। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের একটা অ্যাসিডের কথা বলি, H2SO4 সালফিউরিক অ্যাসিড। আমি তোমাদের HNO3 এর কথা বলছি, নাইট্রিক অ্যাসিড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে গ্লুকোজ গ্রহণ করি সেই গ্লুকোজের সংকেত আমি তোমাদের লিখে দিলাম C6H12O6। প্রিয় শিক্ষার্থী, আমরা যে কার্বন ডাই অক্সাইড গ্যাস সম্পর্কে জেনে আসছি, যে পরিবেশ দূষণ করে এই কার্বন ডাই অক্সাইড গ্যাসের সংকেত CO2। আমাদের বাসায় যে প্রাকৃতিক গ্যাস আমরা ব্যবহার করি সেই প্রাকৃতিক গ্যাসের সংকেত CH4, মিথেন গ্যাস, যদিও এখানে কিছু বিউটেনও থাকে, এই গ্যাস প্রোপানটা আছেই। তো এভাবে আমি অ্যামোনিয়া গ্যাসের কথা বলতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলো শুধু যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণিকার সংকেত। কিন্তু আমি যদি তোমাদের অণুর কথা বলি, O3 এর কথা বলি হাইড্রোজেন H2 এর কথা, বলি নাইট্রোজেনের কথা, তোমাদের যদি আমি বলি ক্লোরিনের কথা। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করো, অক্সিজেন ছিল মৌলিক পদার্থ, কিন্তু অক্সিজেন মৌলিক পদার্থ পরমাণু হলেও এটি স্বাধীনভাবে থাকে না, তার অণু হচ্ছে O2। আবার O3 আমি বলছি এটা ওজোন অণুর সংক্ষিপ্ত রূপ, ওজোন অণু। আমি হাইড্রোজেন অণুর কথা বলছি, নট হাইড্রোজেন পরমাণু, বলছি নাইট্রোজেন অণুর কথা, হাইড্রোজেন পরমাণু নয়। ক্লোরিন অণুর কথা বলছি, পরমাণু নয়। প্রিয় শিক্ষার্থী, আমি গতদিন একটা কথা বলেছিলাম, অ্যাভোগাড্রোর তত্ত্ব অনুসারে যে মৌলিক পদার্থের গ্যাস সমূহ হয় দ্বিপরমাণু, অর্থাৎ একটি গ্যাসের অণুতে 2টি পরমাণু বিদ্যমান। প্রিয় শিক্ষার্থী, আমি এই যে সংকেতগুলো লিখেছি, সোডিয়াম হাইড্রোক্সাইড একটি ক্ষার, পটাশিয়াম হাইড্রোক্সাইড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, গ্লুকোজ, কার্বন ডাই অক্সাইড, মিথেন, অ্যামোনিয়া, এই প্রত্যেকটি হচ্ছে এক একটি সংকেত। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার নাম অণু, তারই সংকেত রূপকে বলা হয় সংকেত। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে পরিচয় করাবো। তার নাম তোমাদের বইয়ে তোমরা দেখেছো এবং এটি অত্যন্ত মজার একটি বিষয়, যোজনী। প্রিয় শিক্ষার্থী, আমার সাধারণত 2টি হাত আছে বলেই আমি দুটো বস্তুকে তুলতে পারি। আমার 2টি হাত আছে বলে আমি দুজনকে দুপাশ থেকে ধরতে পারি। প্রিয় শিক্ষার্থী, যদি আমার একটি হাত থাকতো তাহলে কি আমি 2টি বস্তুকে ধরতে পারতাম? না, পারতাম না। প্রিয় শিক্ষার্থী, সেই আমি যদি 10 হাতের কথা বলি, 10 ভুজা, অর্থাৎ দুর্গা দেবীর যেমন 10টি হাত, সেই 10টি হাতে 10টি অস্ত্র তিনি ধারণ করতে পারেন। প্রিয় শিক্ষার্থী, চিন্তা করো তো, এক একজনের হাত এক একটা, অর্থাৎ যদি হাতের সংখ্যা বাড়তে থাকে তাহলে তার ধারণ ক্ষমতাও বাড়তে থাকবে, কার্যপরিধিও বাড়তে থাকবে। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, আমি বলছিলাম এক একটি করে মৌলের অন্য একটি মৌলের সাথে সংযুক্ত হওয়ার এই হাত রয়েছে ক্ষমতা। এই হাত বা ক্ষমতাগুলোকেই বলা হয় যোজনী। প্রিয় শিক্ষার্থী, বলছিলাম যোজনীর কথা। তাহলে যোজনী বলতে কি বোঝায়? একটি মৌল অন্য একটি মৌলের সাথে সংযুক্ত হওয়ার যে হাত রয়েছে বা যে ক্ষমতা রয়েছে, সেটি হচ্ছে সেই মৌলের যোজনী। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো কার্বনের 4টি হাত রয়েছে, আর এই 4টি হাতের মধ্যে তিনি সহজেই 4টি হাইড্রোজেন পরমাণু
ধারণ করতে পারেন, আর যার কারণে তিনি সবসময় এরকম যৌগ গঠন করেন, যেমন মিথেন, যেমন গঠন করেন CCl4 কার্বন টেট্রাক্লোরাইড, কার্বন টেট্রাহাইড্রাইডকে বলা হয় মিথেন, কার্বন টেট্রাক্লোরাইডকে বলা হয়, এটি একটি সাধারণত গ্যাস। এই কার্বন টেট্রাক্লোরাইড, কার্বন টেট্রাহাইড্রাইড কেন কিভাবে গঠন হলো? কারণ কার্বনের যোজনী হচ্ছে 4। প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, কার্বনের হাতের সাথে আমি হাইড্রোজেনের একটি করে হাত দিয়েছি, তার মানে এখান থেকে কি বুঝতে পারতেছো? তারা নিঃসন্দেহে বুঝতে পারতেছো আর আসলে হাইড্রোজেনের হাত কতটি? একটি। অবশ্যই হাইড্রোজেনের হাত একটি। আমি তোমরা নিশ্চয়ই তাহলে ক্লোরিনের কথা বুঝতে পারতেছো যে যেহেতু চারদিকে 4টা ক্লোরিন রয়েছে, তার মানে ক্লোরিনের কয়টি হাত রয়েছে? খেয়াল করো তো, তোমরা নিজেরাই বুঝতে পারবে ক্লোরিনের হাত রয়েছে কয়টি? একটি। ইয়েস, যে সকল মৌলের যতটি হাত রয়েছে অথবা অন্য একটি মৌলের সাথে সংযুক্ত হতে পারে, সেই হাতের সংখ্যাটাই হচ্ছে ওই মৌলের যোজনী। কিন্তু আমরা এই আদর্শ যোজনী হিসেবে হাইড্রোজেন এবং ক্লোরিনকে জেনে রাখবো। প্রিয় শিক্ষার্থী তোমরা মনে রাখবে, সবসময় মনে রাখবে যে হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1, অর্থাৎ এর হাত হচ্ছে একটি। আর এই হাইড্রোজেনের সাথে অন্য কোন মৌল সংযুক্ত হতে পারে বা অন্য কোন মৌল বিক্রিয়ার সময় হাইড্রোজেন মৌলকে সরাতে পারে বা ক্লোরিনের সাথে সংযুক্ত হতে পারে। আমি তোমাদের আরেকটা ব্যাপার বলে রাখি, তোমরা অবশ্যই মুখস্থ রাখবা ক্লোরিনের যোজনী হচ্ছে 1। তাহলে ডেফিনেশন আমি এভাবে করতে পারি যে কোনো একটি মৌল যতটি হাইড্রোজেন পরমাণুর সাথে সংযুক্ত হতে পারে, ওই মৌলের ওই হাইড্রোজেনের সংখ্যাটাই হবে যোজনী। তার মানে কোনো একটি মৌল যতটি হাইড্রোজেন পরমাণুর সাথে সংযুক্ত হতে পারে অথবা বিক্রিয়ায় যতটা হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপিত করতে পারে, তার সংখ্যাকেই ওই মৌলের যোজনী বলে। প্রিয় শিক্ষার্থী, এটি তো ধনাত্মক মৌলগুলো নয়, ঋণাত্মক মৌলগুলো যখন হাইড্রোজেনের সাথে সংযুক্ত হয়, কিংবা যদিও ধনাত্মক মৌল অনেক সময় সোডিয়াম হাইড্রোজেনের সাথে সংযুক্ত হয় তখন হাইড্রাইড আকারে থাকে। আমি তাহলে এটা বলতে চাচ্ছি যে কোনো মৌল যতটি হাইড্রোজেনের সাথে সংযুক্ত হবে ওই সংখ্যাই হবে ওই মৌলের যোজনী। দেখো কার্বন কতটি হাইড্রোজেনের সাথে সংযুক্ত হয়েছে? 4টি। সুতরাং কার্বনের যোজনী হচ্ছে কত? কার্বনের যোজনী আমরা জেনে রাখবো 4। প্রিয় শিক্ষার্থী, কার্বনের যোজনী হচ্ছে 4। তোমরা খেয়াল করো, হাইড্রোজেন, পানি। প্রিয় শিক্ষার্থী, একটি অক্সিজেন কতটি হাইড্রোজেনের সাথে সংযুক্ত হয়েছে? 2টি। সুতরাং অক্সিজেনের যোজনী কত? 2। প্রিয় শিক্ষার্থী, আমি যদি তোমাদেরকে বলি যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে ক্লোরিনের যোজনী কত? যদিও আমি আগেই বলছি ক্লোরিনের যোজনী হচ্ছে 1। প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই জেনে রাখবে যে NH3 একটি যৌগের কথা বললাম, এবং একটি যৌগ অ্যামোনিয়া। তোমরা এখানে খেয়াল করো তো, নাইট্রোজেন কতটি হাইড্রোজেনের সাথে সংযুক্ত হয়েছে? 3। यस, আমি এটাই বলতে চাচ্ছি, একটি মৌল যতটা হাইড্রোজেনের সাথে সংযুক্ত হবে তার সংখ্যাই হচ্ছে ওই মৌলের যোজনী। প্রিয় শিক্ষার্থী, শুধু হাইড্রোজেনের সাথে সংযুক্ত হওয়া নয়, ধনাত্মক মৌলগুলো যতটি ক্লোরিন পরমাণুর সাথে সংযুক্ত হতে পারে, যেমন ম্যাগনেসিয়ামের কথা বলছি, ম্যাগনেসিয়াম যৌগ গঠনকালে কয়টি ক্লোরিনের সাথে সংযুক্ত হতে পারে? দেখো তো, 2টি। সুতরাং আসলে ম্যাগনেসিয়ামের যোজনী হবে কত? ম্যাগনেসিয়ামের যোজনী হবে 2। আমি যদি তোমাদের ক্যালসিয়ামের কথা বলতাম, যেমন ক্যালসিয়াম ক্লোরাইড, তার মানে ক্যালসিয়ামের যোজনী হবে কত? 2। যদি আমি তোমাদের সোডিয়ামের কথা বলতাম, যেমন সোডিয়াম ক্লোরাইড, তার মানে সোডিয়ামের যোজনী হবে কত? 1। যদি আমি তোমাদের আয়রনের কথা বলতাম, তাহলে এখানে দেখো আয়রনের যোজনী কত হবে? 3। আমি যদি তোমাদের ফেরাস ক্লোরাইডের কথা বলি, তখন আয়রনের যোজনী হবে কত? দেখো 2। প্রিয় শিক্ষার্থী, হ্যাঁ, অর্থাৎ মৌলসমূহ যতটি ক্লোরিন পরমাণুর সাথে সংযুক্ত হতে পারে অথবা মৌলসমূহ যতটি হাইড্রোজেন পরমাণুর সাথে সংযুক্ত হতে পারে, সেই সংখ্যাটাই হচ্ছে ওই মৌলের যোজনী। অথবা মৌলসমূহ অন্য একটি মৌলের সাথে সংযুক্ত হওয়ার যে হাত বা ক্ষমতা, সেই হাতটার সংখ্যাই হচ্ছে ওই মৌলের যোজনী। প্রিয় শিক্ষার্থী, আমরা সাধারণত এই যোজনীটা নির্ধারণ করে থাকি এদের অষ্টক পূর্ণ করার ক্ষেত্রে সর্বশেষ বহির কক্ষপথে যতটি বিজোড় ইলেকট্রন থাকে তার সংখ্যা অনুযায়ী, অথবা অষ্টক পূর্ণ করতে গিয়ে যতটি ইলেকট্রন গ্রহণ করে অথবা দান করতে পারে তার সংখ্যা অনুযায়ী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিষয়গুলো নিয়ে আমরা উচ্চতর পর্যায়ে জানবো। তবে আমরা আমাদের এই অষ্টম শ্রেণীর বইয়ে একটা সুন্দর চার্ট রয়েছে, যে চার্টটিতে সুন্দর করে যোজনীগুলো দেওয়া রয়েছে। মনে রাখবে যে যত বেশি যোজনী জানবে সে তত বেশি সহজে সংকেত গঠন করতে পারবে, আর যে যত বেশি সংকেত গঠন করতে পারবে সে আসলে তত বেশি রাসায়নিক বিক্রিয়া সম্পাদন করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা কিছু কিছু মৌল রয়েছে, যেমন একযুতি মৌল হিসেবে তোমরা হাইড্রোজেন পড়বা ক্লোরিন, পড়বা ফ্লোরিন, পড়বা ব্রোমিন, পড়বা আয়োডিন। প্রিয় শিক্ষার্থী, এই সবগুলো মৌলের যোজনী হচ্ছে 1। তোমরা দ্বিতীয় মৌল হিসেবে যেমন তোমরা এখানে আমরা সোডিয়ামের কথা বলতে পারতাম, সোডিয়াম
পটাশিয়াম বলতে পারতাম, এরা সবাই একযোজী মৌল। দ্বিযোজী মৌল হিসেবে যেমন আমরা জানি অক্সিজেন 2, ম্যাগনেসিয়াম আমরা জানি 2, এরকম করে ক্যালসিয়াম আমরা জানি 2। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানবা যেমন আয়রনের ফেরান যার কথা বলছিলাম, এর যোজনী আসলে 2 হয় 3 হয়, দ্বিযোজী মৌল। তোমরা কপারের কথা বলবা, এর যোজনী 1 হয় 2 হয়। হ্যাঁ, তোমরা সালফারের কথা বলবা, তাহলে 2 হয় 4 হয় 6 হয়। এভাবে কতিপয় মৌল রয়েছে যে সকল মৌলের যোজনী আবার একাধিক রয়েছে। তোমরা এই দ্বিযোজী বা ত্রিযোজী মৌলগুলোর নামও করবা এবং ওই চার্ট অনুযায়ী যোজনীটা সুন্দর করে আয়ত্তে নেবা। যে যত বেশি যোজনী আয়ত্তে নিতে পারবা, সে তত বেশি রাসায়নিক বিক্রিয়া সম্পাদন করতে পারবা। প্রিয় শিক্ষার্থী, আজকের SW হবে ওই যোজনীর চারটাই মুখস্থ করা, ঠিক আছে? তবে তার আগে আমি আরেকটি বিষয় তোমাদের পরিচয় করে দেবো, তারপরেই আমরা আজকের মতো এখানে শেষ করবো। তবে তার আগে একটু তোমাদের জানিয়ে দেই যৌগমূলকের কথা। বলছিলাম যৌগমূলক, তোমরা জানো যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকাগুলোকে বলা হয় পরমাণু, আর মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণিকাগুলোকে বলা হয় অণু। মৌলের পুরোনামে সংকেত রূপে বলা হয় প্রতীক, আর অণুর সংকেত রূপে বলা হয় সংকেত। প্রিয় শিক্ষার্থী, অনেক ক্ষেত্রে একাধিক পরমাণু পরস্পরের সাথে সংযুক্ত হয়ে এরা একটি মৌলের ন্যায় আচরণ করে, আর এই একটি মৌলের ন্যায় আচরণ করা সেই পরমাণু সমূহকে অর্থাৎ পরমাণু গুচ্ছকে বলা হয় যৌগমূলক। বলছিলাম যৌগমূলকের কথা, তাহলে যৌগমূলক বলতে কি বোঝাচ্ছে? পরমাণু গুচ্ছকে, তাহলে কি বোঝাচ্ছে? পরমাণু গুচ্ছ। তার মানে কোন পরমাণু গুচ্ছ? একাধিক পরমাণু গুচ্ছ মিলে যদি একটি যৌগের ন্যায় একটি মৌলের ন্যায় আচরণ করে, তবে ওই পরমাণু গুচ্ছকেই বলা হবে যৌগমূলক। প্রিয় শিক্ষার্থী, যৌগমূলকগুলোর নাম এবং যোজনী আমাদের মনে রাখতে হবে। তোমাদের আমি কয়েকটি যৌগমূলকের সাথে পরিচয় করিয়ে দেই, তোমরা তোমাদের বইয়ে পাবে। যেমন যদি ধনাত্মক যৌগমূলক রয়েছে, এই যে অ্যামোনিয়াম, আমি বলছিলাম ফসফোনিয়ামের কথা, PH4 ফসফোনিয়াম। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি OH হাইড্রোক্সাইড বা হাইড্রোক্সিড। প্রিয় শিক্ষার্থী, তোমরা মনে রাখবা নাইট্রেট মূলকের কথা, তোমরা মনে রাখবে সালফেট মূলকের কথা, মনে রাখবে কার্বনেট মূলকের কথা। প্রিয় শিক্ষার্থী, মনে রাখবে তোমরা হাইড্রোজেন সালফেটের কথা। প্রিয় শিক্ষার্থী, তোমরা মনে রাখবে ফসফেট মূলকের কথা। এভাবে যে যৌগ মূলকগুলো রয়েছে, যারা একাধিক পরমাণু গুচ্ছ, কিন্তু এদের আচরণ হবে ঠিক একটি পরমাণুর ন্যায়। আমি যখন সংকেত গঠন তোমাদের এখনই দেখাচ্ছি একটু, এই সংকেত গঠনের ন্যায় এই যে পরমাণু গুচ্ছ রয়েছে, এই পরমাণু গুচ্ছ যেটা অ্যামোনিয়াম, ফসফোনিয়াম, হাইড্রোক্সাইড, নাইট্রেট, সালফেট, কার্বনেট, হাইড্রোজেন সালফেট, ফসফেট, এই মূলকগুলোতে অনেক পরমাণু রয়েছে, অর্থাৎ 2টি বা 3টি বা 4টি পরমাণু রয়েছে। এই একাধিক পরমাণু বিশিষ্ট এই মূলকগুলোকেই বলা হয় যৌগমূলক, কারণ এরা একটি পরমাণুর ন্যায় আচরণ করে। প্রিয় শিক্ষার্থী, এগুলোর যে যোজনী রয়েছে সেই যোজনীগুলো আমরা মুখস্থ রাখবো। শিক্ষার্থীবৃন্দ, আমরা আমার আজকের আলোচনার শেষ টপিক, এটি হচ্ছে সংকেত গঠন। আমি জাস্ট তোমাদেরকে 1 মিনিটের মধ্যে ব্যাপারটা বোঝাবো, যদিও এই বিষয়টা নিয়ে আমি পরের ক্লাসে আলোচনা করব। একটু ধারণা দেই, সংকেত গঠন করতে গেলে তোমরা আমার দিকে খেয়াল করো। এই বোর্ডটাকে আমি এখন চিন্তা করি, আমার দৃষ্টি যেদিকে যাচ্ছে দেখো, তার মানে এই দিকটা আমার ডান হাতের দিক ডান, আর এই দিকটা আমি বাম হাতের দিক চিন্তা করতে পারি। আমি এই বাম হাতের দিকে সাধারণত ধাতু বা ধাতব যে মূলক রয়েছে, ধাতব মূলক বা ধনাত্মক যৌগমূলককে আমি আসলে সব সময় বাম দিকে বসাবো, বসিয়ে আমি ডান দিকে বসাবো ঋণাত্মক মৌলগুলোকে অথবা অধাতুগুলোকে। প্রিয় শিক্ষার্থী, বলছিলাম অধাতু বা ঋণাত্মক যৌগমূলকের কথা, খেয়াল করে দেখো। সংকেত গঠন করতে গেলে বাম দিকে বসাবো ধনাত্মক মূলকগুলোকে, ডান দিকে বসাবো ঋণাত্মক মূলকগুলোকে, অর্থাৎ বাম দিকে ধাতু সমূহকে, ডান দিকে অধাতু সমূহকে। প্রিয় শিক্ষার্থী, বসিয়ে এদের জাস্ট শুধু যোজনীর আদান প্রদান করতে পারলেই সংকেত গঠন হয়ে যাবে। যদিও আমি আমার ক্লাসে সংকেত গঠনকে সংসারের সাথে তুলনা করে থাকি। একটি সংসার তৈরি করতে গেলে যেমন স্বামী স্ত্রীর বিবাহ নামক একটি সম্পর্ক করতে হয়, আর এই সম্পর্কে
স্বামী যেমন স্ত্রীকে যেমন দেনমোহর দেন, ঠিক স্ত্রীও তার স্বামীকে বর্তমান যুগে যৌতুক দেন, যদিও এটি গ্রহণযোগ্য নয়, তথাপি এদের আদান প্রদানের মাধ্যমে একটি সংসার গঠন হয়। ঠিক তেমনি আমার এই রসায়নের সংকেত গঠন হবে যোজনীর আদান প্রদানের মাধ্যমে। এই মৌলের যোজনী অন্য মৌলকে দিবে, আর অন্য মৌলকার যোজনী এই মৌলকে দিবে। একটা বিষয় দেখলেই তোমরা বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থী, বলছিলাম যোজনীর মাধ্যমে সংকেত গঠনের কথা। তোমরা দেখো, আমি যদি হাইড্রোজেনের সাথে ক্লোরিনের সংকেত গঠন করি, আমরা তো জানি হাইড্রোজেনের আদর্শ যোজনী 1, হাইড্রোজেনের যোজনী ক্লোরিনকে দেবে। এলো, আমি হাইড্রোজেনকে ধনাত্মক হিসেবে বাম দিকে, ক্লোরিনকে ঋণাত্মক হিসেবে ডান দিকে বসিয়েছি। ক্লোরিনের যোজনী 1, হাইড্রোজেনকে দেবে। এই যোজনী যখন আদান প্রদান হবে, এই যোজনীটা লেখার পরে আমরা এই যোজনীদ্বয়কে একটা ন্যূনতম অনুপাতে প্রকাশ করব। সেক্ষেত্রে আমি কি করতে পারি, উভয় পক্ষকে 1 দ্বারা ভাগ করতে পারি, 1 না দিলেই হয়, অর্থাৎ হাইড্রোজেন এখানে একটাই রয়েছে। এটি হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের সংকেত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যেমন পানির সংকেত জেনে আসছো, হাইড্রোজেনকে বাম দিকে, অক্সিজেনকে ডান দিকে বসিয়েছো, অক্সিজেনের যোজনী 2, হাইড্রোজেনকে দিয়েছো, হাইড্রোজেনের যোজনী 1, অক্সিজেনকে দিয়েছিলে কিন্তু 1 লেখার দরকার নেই, কারণ যার সাথে কিছু নেই তার সাথে সবসময়ই 1 রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করো তো, হাইড্রোজেন আর এই সালফেট মূলক মিলে একটা সংকেত গঠন করবা। তোমরা জেনে আসছো সালফেট মূলকের যোজনী হচ্ছে 2 এবং সেটা ছিল মাইনাস, তাই আমি এটাকে বসেছি কোন দিকে, ডান দিকে। হাইড্রোজেনের যোজনী ছিল কত, 1 এবং সেটা ছিল প্লাস, তাই আমি কোন দিকে বসেছি, বাম দিকে। প্রিয় শিক্ষার্থী, সালফেটের যোজনী 2 হাইড্রোজেনকে দিবে, আর হাইড্রোজেনের যোজনী 1 সালফেটকে দিবে। যদি যৌগমূলক হয় তবে অবশ্যই ব্র্যাকেট দিতে হয়, এই ব্র্যাকেট দিয়ে 1 দিতে হবে। কিন্তু দেখো তো 1 লেখার দরকার আছে, যদি 1 লেখার দরকার নাই থাকে তাহলে এই ব্র্যাকেটের দরকার নাই। এস, আমি বলছিলাম S2SO4 এর কথা, এটি সালফিউরিক অ্যাসিডের সংকেত। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটি লবণের সাথে পরিচয় করাই দিই। তোমরা জানো সোডিয়াম কার্বনেট। দেখো, কার্বনেটকে ঋণাত্মক যৌগমূলক হিসেবে আমি ডান দিকে বসিয়েছি, সোডিয়াম ধাতু ধনাত্মক হিসেবে বাম দিকে বসিয়েছি। সোডিয়ামের যোজনী কত, 1, কার্বনেটকে দিবে। সোডিয়াম দরকার নাই, কার্বনের যোজনী কত, 2, সোডিয়ামকে দিবে। বেশ, এটি সোডিয়াম কার্বনেট। প্রিয় শিক্ষার্থী, আরেকটি যৌগমূলক তোমরা দেখলে আমার মনে হয় বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমরা অ্যালুমিনিয়ামের কথা বলতে পারি আর এই সালফেটের কথা বলতে পারি। খেয়াল করে দেখো, সালফেটের যোজনী কত, 2, অ্যালুমিনিয়ামকে দিল, ডান দিকে নিচের কোণায় বসাই দিল। অ্যালুমিনিয়ামের যোজনী কত, 3, অর্থাৎ সালফেটকে যখন দিবে এই যে সালফেট দিয়ে এইখানে 3 দিলাম, তার মানে এই যে অ্যালুমিনিয়াম সালফেট নামক লবণ তৈরি হয়ে গেছে। এটি হচ্ছে সংকেত গঠন। তার মানে আমরা কি করব, ধনাত্মক মূলকগুলোকে বা জাতীয় সম্পর্কে বাম দিকে বসাবো, আর ঋণাত্মক মূলক বা অজাতীয় সম্পর্কে ডান দিকে বসাবো। বসানোর পর উভয়ের যোজনী কি করবো, আদান প্রদান করবো। আর যোজনী দেওয়ার অবস্থান কোথায় হবে, ডান দিকে নিচের কোণায়। যদি যোজনী দ্বয় মিলে যায়, যেমন কার্বন অক্সিজেন, অক্সিজেনের যোজনী কত, 2, কার্বনের যোজনী কত, 4, তার মানে উভয় পক্ষকে আমরা ন্যূনতম অনুপাতে প্রকাশ করার জন্য 2 দিয়ে ভাগ করতে পারি। এদিকেও 2 দিয়ে ভাগ করা যায়, এদিকেও 2 দিয়ে ভাগ করা যায়। তখন দেখো তো কার্বনের সংখ্যা 1, অক্সিজেনের সংখ্যা কত, 2, এটি কার্বন ডাই অক্সাইডের সংখ্যা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছো। সংকেত গঠনকালে শুধুমাত্র বাম দিকে ধনাত্মক মূলকগুলোকে এবং ডান দিকে ঋণাত্মক মূলকগুলোকে বসাবে। বসানোর পরে এদের যে যোজনী রয়েছে, যোজনীর আদান প্রদান করবে। অর্থাৎ ডান দিকের মৌলের যোজনী বাম দিকের নিচের কোণায়, আর বাম দিকের মৌলের যোজনী ডান দিকের নিচের কোণায় বসাবে। যোজনী বসানোর পরে এই যোজনীটাকে যদি ন্যূনতম অনুপাতে প্রকাশ করা সম্ভব হয়, তবে সেই কাজটি তোমাদের অবশ্যই করতে হবে। ফলে যা থাকবে তাই ওই যৌগের সংকেত হিসেবে গঠিত হবে। প্রিয় শিক্ষার্থী, আমার ক্লাসের বিষয় আজকে এই পর্যন্তই ছিল। আমরা এর পরবর্তী বিষয়ে এই সংকেত গঠনের আরেকটু মাধ্যমে আমরা রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক সমীকরণ সম্পর্কে জানব এবং আমরা মূলত রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে ভালো ধারণা রাখার চেষ্টা করব। তোমরা সেই পর্যন্ত আমার সাথে থাকবে, পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে এবং যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা CSCR অনলাইন ক্লাস অথবা CSCR এর ফেসবুক পেজ কিংবা আমার পার্সোনাল ফেসবুক পেজ গেলেই তোমরা সেটি পেয়ে যাবে। তোমরা সবাই সুস্থ, সুন্দর, স্বাভাবিকভাবে তোমাদের নিত্যদিনের কর্মকাণ্ড চালিয়ে যাও, এই প্রত্যাশায় শেষ করছি। ধন্যবাদ সবাইকে।